বাংলায় একটা প্রবাদ আছে, যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া। রাহুল গান্ধীর ইস্যুকে হাতিয়ার করে আজকে রাহুল গান্ধীকেই নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রশ্ন তুলছেন, আদানি আম্বানি নিয়ে গত 5 বছর ধরে শোরগোল ফেলে দেওয়া প্রশ্ন তোলা রাহুল গান্ধী আজকে হঠাৎ ভোট ঘোষণা হওয়ার পর আম্বানি আদানি ইস্যুতে চুপ করে গেলেন কেন? নেপথ্যে কোন ডিল কাজ করেছে? বস্তা ভরে কত কালো টাকা গিয়েছে কংগ্রেসে? প্রশ্ন তুলছেন প্রধানমন্ত্রী, পাল্টা জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে আবার রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে দেবের একটা অভিযোগ, ঘাটালে ভোটের আগে নাকি খুনের ঘটনা ঘটতে পারে। তা নিয়ে আবার শাসক বিরোধিতা চাপানুতর একেবারে তুঙ্গে শুরু হয়েছে। এবং অবশ্যই আমাদের নজরে থাকবে যে চাকরি বাতিল। গতকাল আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, আর তা নিয়ে ফের বিরোধীদের নিশানা করেছে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে, ষড়যন্ত্র করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করছেন দেব এবং স্পষ্ট বলছেন এই খুনের ঘটনা নিয়ে, মৃত্যু নিয়ে রাজনীতির পরিকল্পনা, রাজনীতি করা ষড়যন্ত্র করছে বিজেপি। পিংলায় খুন করেছেন, এবার কেশপুরে একই পরিকল্পনা দেবের। পাল্টা বলছেন হিরণ হচ্ছেন ঘাটালের বিজেপি প্রার্থী। তিনি বলছেন হ্যাঁ, খুনের পরিকল্পনা তো আছে এবং এই পরিকল্পনা করছেন তৃণমূল প্রার্থী। ফলে বুঝতে পারছেন একটা অভিযোগ এবং তা নিয়ে বিজেপি প্রার্থী এবং তৃণমূল প্রার্থীর মধ্যে একেবারে দড়ি টানাটানি শুরু হয়েছে। এরা চাকরি খেকো বাঘ, এরা মানব নয়, এরা দানব। ফের আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লাগাতার আক্রমণ শানাচ্ছেন ঠিক যেদিন থেকে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে দিয়েছে, যার উপর গতকাল অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আম্বানি আদানিতে চুপ কেন? নেপথ্যে কোন ডিল? রাহুলের অস্ত্রে রাহুলকে নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে টেম্পো করে ভরে ভরে বস্তা বস্তা কত কালো টাকা গিয়েছে কংগ্রেসের, তার কি উত্তর দেবেন শাহজাদা? বলছেন প্রধানমন্ত্রী, দেশের সম্পদ কে কাকে দিয়েছে সবাই জানে। আসলে হতাশা থেকে বলছেন, পাল্টা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী বলছেন যে গত 3টে ফেজে যে ভোট হয়েছে, ফলাফল মোটামুটি মোদির কাছে পরিষ্কার, সবটা হচ্ছে হতাশা থেকে, বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো, বিস্ফোরক অভিযোগ করছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। তিনি বলছেন 10 থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে খুনের ঘটনা ঘটতে পারে এবং দেব বলছেন এই খুনের ঘটনা বিজেপি করতে পারে, বিজেপি নিজের লোককে খুন করিয়ে তৃণমূলের নামে চাপাতে পারে, এই রকম ষড়যন্ত্র করছে বিজেপি। কি বলেছেন দেব আমি শুরুতে দেখাবো আপনাদের, দেখুন। আমাদের কাছে যা খবর এসছে এখন, বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে, বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যেহেতু আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। দর্শকেরা জানেন যে বাম আমলে এই কেশপুর কার্যত সন্ত্রাস এবং হিংসার সঙ্গে সমার্থক হয়ে উঠেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী, তিনি বলেছিলেন যে কেশপুর হবে সিপিএমের শেষপুর। আমি অভ্র সেনের কাছে শুরুতে আসতে চাইবো, অভিযোগটা পরিষ্কার যে 10 বছর সাংসদ থাকা অবস্থায় দেব যা উন্নয়ন ঘাটাল লোকসভায় করেছেন, তোমরা সেটাকে কমব্যাট করতে পারছো না এবং সেই জন্য রক্তের রাজনীতি করার ষড়যন্ত্র করছো তোমরা। 10 বছরে কী উন্নয়ন করেছে সেটা আমার কাছে প্রথমত তো ক্লিয়ার নয়। ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে উনি বারংবার মিথ্যে কথা বলেছেন এবং ইনফ্যাক্ট 2022 সালে যখন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা অ্যাপ্রুভ করে দেয় আমাদের কেন্দ্রীয় সরকার, তারপরে কিন্তু রাজ্য সরকারের ইনকম্পিটেন্সের জন্য, ওখানকার লোকাল সাংসদের ইনকম্পিটেন্সের জন্য ওই প্রজেক্টটা কিন্তু তারপর আর কোনো অগ্রগতি ঘটেনি। এটা কিন্তু ক্যাটাগরিক্যালি বলছি। এবং দ্বিতীয়ত, এই দেব এত কম্পিটেন্ট একজন সাংসদ, উনি একবার সংসদে প্রশ্ন করেছিলেন যে কেন ঘাটাল এরিয়ায় কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হয়নি।
তো তখন অফিসিয়াল যে উত্তরটা এসেছিল সেটা ছিল যে একটা কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করার জন্য তো না, সেটা হচ্ছে কি কি করেছেন, কিন্তু আমি বলছি তোমরা একটু শেষ করতে দিন, আমি স্পেসিফিক হও, সেটা 10 থেকে 20 তারিখের মধ্যে তোমরা দলের লোককে খুন করবে, তারপর তৃণমূলের নামে অভিযোগ করবে। কাইন্ডলি বলতে দিন। এবার এমন একজন সাংসদ যিনি জানেন না যে একটা প্রপোজাল পাঠাতে হয় একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য, সেই সাংসদ আজকে এই কথাগুলো বলছেন। এবার আমার তো আশঙ্কা হচ্ছে তৃণমূল একটা বড়সড় কোনো কনস্পিরেসি করছে, একটা কিছু আক্রমণ ওরা আনবে আমাদের কর্মীদের ওপরে, এবং তার আগে থেকে ওইটা তো আটকানোর ক্ষমতা দেবেন নেই, বা ওই কনস্পিরেসির পার্ট দেব কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু আগে থেকে উনি এই গান গেয়ে রাখছেন যাতে তৃণমূলের ঘাড়ে দোষটা না পড়ে। এই দায় পরিষ্কারভাবে তৃণমূলকে নিতে হবে। এই কথাগুলো যখন বলছে তাহলে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স কি করছে? আঙুল চুষছে। ওখানে খুন হবে এতদিন আগে থেকে বলে দিতে পারছে, তো কি অ্যাকশন নিচ্ছে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন? এই উত্তর তো দিতে হবে ওনাকে, উনি তো তৃণমূল কংগ্রেস করেন। এই উত্তরগুলো চাই আমার। মারাত্মক অভিযোগ। আমি বলছি এরকম যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে আমি দেখাতে চাই, একটু পরে দেখাবো যে একেবারে যেহেতু বিজেপি প্রার্থীর কথা বলছেন, বিজেপি প্রার্থীর কি অভিযোগ, কিন্তু অভিযোগটা মারাত্মক। প্রশ্ন করছে অব্দ যে ইন্টেলিজেন্স করছে এটা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা এতদিন ধরে যে রাজনীতির নিয়ে যে আলোচনাগুলো দেখছি বা বিভিন্ন র্যালি দেখছি, মিটিং দেখছি, আপনি দেখবেন মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি একটা কনস্টিটুয়েন্সি যেখানটা হচ্ছে দেবের কনস্টিটুয়েন্সি, সেখান থেকে কোনো অভিযোগ আজ পর্যন্ত তৃণমূলের তরফ থেকে বা দেবের তরফ থেকে বা মানুষের তরফ থেকে দেবের বিরুদ্ধে কোনো কিছু দেখিনি আমরা, এবং একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। না, দেবের বিরুদ্ধে বলছে আপনি 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 হয়তো আপনার খেয়াল নেই, কয়েকদিন আগে যে পিংলায় খুনের ঘটনা ঘটেছিল যেখানে হিরণ চট্টোপাধ্যায় গেছিলেন, ক্যাটেগরিক্যালি একেবারে দেব এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মারাত্মক অভিযোগ করেছিলেন। আমি এখানে একবার দর্শকদের মণিশঙ্কর বাবু আপনার কাছে আসবো, কিন্তু দেখাতে চাইবো যেহেতু বিজেপি প্রার্থীর কথা বলছেন, কিছুক্ষণ আগে অভ্র বলছে যে সেই কনস্পিরেসির পার্ট দেব কিনা তিনি বলতে পারবেন না, কিন্তু হিরণ চট্টোপাধ্যায় বলছেন যে পরিকল্পনা করছেন, ষড়যন্ত্র করছেন দেব নিজে। আমি দেখাতে চাইবো হিরণ চট্টোপাধ্যায় কি বলছেন এবং নিজের বক্তব্যের কি ব্যাখ্যা দেব দিলেন, দেখুন, তারপর আমি আবার আলোচনায় ফিরছি। খুন করার লাশ নিয়ে রাজনীতি তো ওনার নেত্রী করেন, এবং সেইটা থেকে উনিও শুরু করেছেন। ইনি বুঝে গেছেন যে 2014 আর 2019 দুটো বুথ রিগিং করে, ভোট লুট করে, সন্ত্রাস করে, গুলি চালিয়ে, বোম মেরে, লাশের ওপর দিয়ে রাজনীতি করে উনি ভোটে জিতেছিলেন। এবারে হিরণ চলে এসছে, জিততে পারবেন না, সেই ভয় পেয়ে পিংলায় প্রথম খুন করলো, আর পরের খুনটা কেশপুরে করবে, আমার বিজেপি কর্মীকে খুন করবে। কিন্তু আমি আপনাদের সঙ্গে বলে গেলাম যে যতদিন হিরণ আছে, আমার একটা ভাই একটা বোনের গায়ে একবার হাত দিয়ে দেখুক। তৃণমূলের হারমাত বাহিনী আমার ভাই বোনের গায়ে যদি একবার হাত, বোন তো দূরের কথা, যদি হাত দিয়ে দেখায়, বুক চিপিয়ে লড়বো আমি। শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস খুন, সেটা টিএমসিকেও খুন করতে পারে বা এটা, এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাকেও জানিয়েছি এবং এসপিকেও জানিয়েছি, এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক, কারণ মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয়। কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে, তো সেজন্য কোনোভাবে আমরা কি বলবো, কে চান্স দিতে চাই না। ঘাটালে প্রত্যেকটা মানুষ আমার মানুষ, যে বিজেপি করে, যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে, সবাই আমারই মানুষ, আমারই দেশের মানুষ, আমারই রাজ্যের মানুষ। তো সবারই বেঁচে থাকার আছে, এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনো ফ্যাক্টর করে না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। কিন্তু মণিশঙ্কর বাবু, হিরণ বলছেন যে পাল্টা তৃণমূল এরকম কোনো চক্রান্ত করছে। দেখো, হিরণের বক্তব্য আমরা অনেক আগেও শুনেছি, কয়েক বছর ধরেও দেবের এগেনস্টে মানে গরুর পাচারে যুক্ত আছে, বালি পাচারে যুক্ত আছে, এই ধরনের ইডিকে কমপ্লেন করেছে। ফলে হিরণ কি বলবেন এটা আমার কাছে কিন্তু কোনো কিছু স্পেসিফিক কোনো এভিডেন্স দেখাতে পারিনি। কিন্তু আপনি দেখুন যে দেবের যে দুজনের কথা তো শুনলেন, হিরণের কথা শুনলেন, দেবের কথা শুনলেন, দুজনের কতটা একটা পাবলিক আছে অ্যাকসেপ্টেবিলিটি সেটা দেখলেন। আপনি অভ্রকে জিজ্ঞেস করলেন, তার উত্তরে অভ্র কি বললো? ইন্টেলিজেন্স আঙুল চুষছিল। আমি বলছি আপনি তো এটা বিশ্বাস করেন, আপনি তো বিশ্বাস করেন। আমি বলছি একটা অভিযোগ আমি শুধু বাতাসে ছেড়ে দিলাম, এটা তো হতে পারে না। আমি বলছি নিশ্চয়ই স্পেসিফিক কোনো ইনপুট রয়েছে, নির্দিষ্ট তথ্য রয়েছে, তার ভিত্তিতে অভিযোগটা করছেন। সুব্রজিৎ দা, দেব কি বললেন? দেব বললেন আমি এসপি কেও জানিয়েছি, পুলিশের সব অফিসারদের জানিয়েছি, তারপর পুলিশ কি করলো? আবার আমি আঙ্গুল চুষছে। যদি এরকম কোনো স্পেসিফিক অভিযোগ থেকে থাকে, তাহলে কারা অভিযুক্ত, কারাই কনস্পিরেসি করছে, তাদেরকে তো ধরো। আমি বলতে চাইছিলাম এক মিনিট, নাকি দেব বুঝতে পেরেছেন যে ভোটে খুব খারাপ অবস্থা হবে, তাই একটা সন্ত্রাসের আবহ তৈরি করছেন, একটা সাইকোসিসের পরিবেশ তৈরি করছেন? কোনটা ইন্টেলিজেন্স নিয়ে কোশ্চেন করেছে, ভালোই করেছে, সেটা কথা নয়। আমার কথা হচ্ছে একজন যদি কোনো ইনফরমেশন পায় এই ধরনের ঘটনা ঘটতে পারে,
পুলিশকে যদি জানিয়ে রাখে সেটা আমি বলছি মানুষের পক্ষে ভালো। কিন্তু ওই ইন্টেলিজেন্সের যে কথাটা বললো, তাহলে সন্দেশখালীতে বিদেশি অস্ত্র পাওয়া গেল, না না, এইটাই তো ব্যাপার। এইটাই তো, রাজ্য পুলিশ তখন ছিল না, রাজ্য পুলিশ তখন ছিল না, রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সন্দেশখালীতেও ফেল। আর এই ক্ষেত্রে আপনাদের দলের সাংসদ অভিযোগ করছে, তারপর পাওয়া গেল, কবে রাখা হলো আমাদের রাজ্যের ইন্টেলিজেন্স তোমার কাছে তুলে দিন না, তোমার কাছে ডেটা তুলে দিন না, আছে যেগুলো ওদেরকে বলুন পুলিশ চ্যানেল ললিপপ ফ্যাক্টরি বানাতে। আমি বলছি ললিপপ ফ্যাক্টরি থেকে কাজ করুক যদি এইরকমই অবস্থা। বেশ বেশ, আমি এখানে শুভময় মৈত্রর কাছে আসবো। আমি বলছি দেখুন শুভময় দা, এক তো হচ্ছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ করছে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে করছে। এখন কার বক্তব্যের কি সারবত্তা আছে সেটা তো বোঝা সম্ভব না, কিন্তু গত 3 দফায় ভোটে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল বিরাট সন্ত্রাস হয়েছে, বিরাট রিগিং বা অবাধে ভোট লুট হয়েছে কেউ অভিযোগ করেনি। আমি বলছি এরকম একটা অভিযোগ যদি আসে, আশঙ্কার কথা যদি দুপক্ষের থেকে শোনা যায়, একটা ফিয়ার ফ্যাক্টর, ফিয়ার সাইকোসিস সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হবে, এই সত্যিকে আপনি অস্বীকার করতে পারেন কি? দেখুন, প্রতিটি পর্বে নির্বাচনের আগেই তো আমরা বেশ সন্ত্রস্ত থাকি এবং শেষ পর্যন্ত আমরা সত্যি খুশি হই দিনের শেষে পরদিন সকালে যখন জানতে পারি যে খুব কিছু বড় কিছু হয়নি, একটু হাতাহাতির মধ্যে দিয়ে গেছে বা হইচইয়ের মধ্যে দিয়ে। এই আপাতত কে হিরো কে অ্যান্টি হিরো আমরা ঠিক জানি না, তবে তৃণমূল বিজেপির যে লাইট ক্যামেরা অ্যাকশন সেটা হচ্ছে, তাতে এই যে একজন করে ওই সহ অভিনেতা থাকেন আর কি, তা সিপিআই তপন গাঙ্গুলি আগেরবার 6.5% ভোট পেয়েছিলেন, তার সহ অভিনেতার বক্তব্য এখনো শুনতে পাইনি। তবে এই যে চিত্রনাট্যগুলো তৈরি হচ্ছে, এই যে হিরো এবং অ্যান্টি হিরো পরে ঠিক হবে নির্বাচনের পর, তারা যে বক্তব্য রাখছেন, ওনাদের বক্তব্যের মধ্যে কিন্তু কোথায় রক্ত ঝরবে কোথায় খুন হবে এই আলোচনাগুলো হচ্ছে। এই যে ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা, যে কথাটি অব্দ তুললেন, বা সত্যিকারের একটা স্কুল বা কলেজ হওয়া নিয়ে আলোচনা, এই আলোচনাগুলো দেব বা হিরণের কথাই যে আমরা খুব শুনতে পাচ্ছি এমন নয়। অর্থাৎ যেখানে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা গভীর আলোচনার প্রয়োজন ছিল, সত্যি তো কেন্দ্র সরকার টাকা দিয়েছে এবং সেই জায়গায় কি কি কাজ হচ্ছে এই আলোচনাগুলো হবে, সেটা এড়িয়ে গিয়ে এই যে মৃত্যুর রাজনীতি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন এই প্রশ্ন কিন্তু বারবারই আসবে যে কেন্দ্রেও একটা আমাদের তদন্ত বিভিন্ন সংস্থা আছে, তদন্তকারী সংস্থা, রাজ্যেও আছেন, তা তারা এটা শোনার পর চুপ করে বসে আছেন কেন? একজন যিনি লোকসভায় আছেন, মানে লোকসভার তিনি সদস্য ছিলেন, তিনি বলছেন রক্ত ঝরতে পারে, এবং বিরোধী যিনি প্রার্থী বিজেপির, তিনি বলছেন এই ধরনের ঘটনা ঘটলে বুক ফুটিয়ে তিনি লড়বেন। আমরা তাদের লড়াই চাই না, আমরা চাই যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে, তারা এটা দেখুন এবং কড়া ব্যবস্থা নেন। যে ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যখন উঠছে, এনারা কে কি জানেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হোক সত্যিকারের ঘটনা কি। আমরা একটিও সাধারণ মানুষের প্রাণ যাক চাই না, রক্তের ওপর দিয়ে যারা রাজনীতি করেন সেই নেতাদের একেবারেই আমরা চাই না। আমরা চাই একেবারে সাধারণ মানুষের কাজের ওপর বোধক, মানুষ শান্তিতে একেবারে এই আশা করি কেউ দ্বিমত পোষণ করবেন না যে রক্ত নয়, আসলে পেটের ভাত, মাথার উপর ছাদ, রাজনীতিটা এর অনুকূলে হোক, এবং সেটাই তো স্বাভাবিকভাবে ভোটের এবং যে কোনো ভোটের ক্ষেত্রে, সেটা পঞ্চায়েত হতে পারে, লোকসভা হতে পারে বা বিধানসভা হতে পারে, এটাই তো একমাত্র মানুষের ইস্যুটাই এজেন্ডা হওয়া উচিত। আমি দেবাশিস সরকারের কাছে আসবো। দেবাশিস, তার মানে এইটা বুঝতে হবে যে দেব বা হিরণের অভিযোগের মধ্যে যদি বিন্দুমাত্র সারবত্তা থেকে থাকে, তাহলে তো এইটা বলতে হবে যে বাম আমল থেকে শুরু করে আজকে তৃণমূল আমল, কেশপুরের সঙ্গে সন্ত্রাস এবং হিংসার যা সম্পর্ক, এখনও সেই ছবির কোনো পরিবর্তন হয়নি। না, একটা বড় আমলের পরিবর্তন তো নিশ্চয়ই হয়েছে, রাজ্যেও হয়েছে, দেশেও হয়েছে। সেই পরিবর্তনটা হচ্ছে রাজনীতির ক্ষেত্র থেকে রাজনীতি, মতাদর্শ, দর্শন, মানুষের বাঁচা আর মানুষের আরও ভালোভাবে বাঁচা, তার জন্য রাজনীতির লড়াই, এইগুলো হারিয়ে গেছে। রাজনীতির যে চর্চা এইখানে এসে দাঁড়িয়েছে একেবারে খুন, মানুষ যদি থাকে তাহলে তার মানহানি। এখানে দেব যে কথাটা বললেন, এই বাইটি যা শুনলাম আর কি, যে উনি পুলিশকে খবর দিয়েছেন, এটা তো সত্যি অপর কথাটাকে সমর্থন ওইভাবে করছি না, কিন্তু যেটা তো মেনে বলছি যে এখন তো খুব দ্রুত পুলিশ তদন্ত করে এই জায়গাটা বের করুক যে এই রকম একটা গুরুত্বপূর্ণ কথা প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব, রাজনীতির জায়গা থেকে না, ওরা নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ আর সৌজন্যের রাজনীতি করেন, এই প্রচারও রয়েছে। সেখানে দাঁড়িয়ে এই অভিযোগটা আসার পর কিন্তু পুলিশ প্রশাসনকে মানুষের সামনে যদি এই কথাটা কেন উনি বললেন, কি ভিত্তি, কোন মানুষটাকে নির্দিষ্ট করা হয়েছে খুন করার জন্য এবং যার থেকে রাজনৈতিক ফয়দা উঠবে এটা আশা করা হচ্ছে,
এ কিন্তু সাংঘাতিক ব্যাপার। এটা একদিন সন্ধ্যাবেলা আমরা একটুখানি তর্ক বিতর্ক করলাম, ব্যাপারটা এখানে না। রাজনীতি এইরকমভাবে কিন্তু খাদের মধ্যে চলে যাচ্ছে, এবং এইটাই কিন্তু রাজনীতির সবথেকে বড় সংকট। যে রাজনীতি একটা পার্লামেন্টে ইলেকশন হচ্ছে, আমরা শুধু তুমি বললে কথাটা সঠিকভাবে, আমরা কোনদিন এতটুকু এই রাজ্যে এই রাজনীতির বিতর্ক করবার সুযোগ পাচ্ছি যে বিতর্কের মধ্যে মানুষ আছে, মানুষের কল্যাণ রয়েছে, লেখাপড়ার বিষয় রয়েছে, কি করে এই সময়কালের মধ্যে একটা বড় অংশ মানুষ সামনের দিকে আছে আর একটা বড় অংশ মানুষ ক্রমাগত পিছিয়ে চলে যাচ্ছে। এই বিষয়গুলো তো আলোচনার মধ্যে আসছে না। আলোচনার মধ্যে যে বিষয়গুলো আসছে সেগুলো একেবারে নেতির বিষয়। প্রত্যেকটা হানি হচ্ছে, কখনো ইতিবাচক কোনো না, যদি প্রাণহানির আশঙ্কা থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আলোচনার মধ্যে আসা করতে হবে, প্রোব করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। কেন এত বড় চট্টোপাধ্যায় এই জায়গাটা তো সামনে আসা উচিত। না, বিরোধীরা বলছে এটা আরেকটা অনুপ্রেরণা, যেভাবে লাগাতার হিংসা এবং সন্ত্রাসের ঘটনা ঘটে যাচ্ছে তার থেকে এটা আরেকটা অনুপ্রেরণা, যেখান থেকে এই বক্তব্য। না, বিরোধীরা কি, আমার কথাটা হচ্ছে যে আজ পর্যন্ত অনেক দিন তো হলো, মানে ইলেকশন ডিক্লেয়ার থেকে এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত এই কথাটা তো দেব বলেনি, কোনোদিন তো শোনেননি। যদি কারো মনে হবে যে তাকে একটা প্রচারের আলোয় আনার জন্য এটা করা বা বিরোধীকে হেয় করার জন্য করা, দেবাশিসের যে কথাগুলো বলছে আমি সাপোর্ট করি, আলোচনাটা এই নয়, কিন্তু আজ পর্যন্ত এতদিন পরে কথাটা বলো, তার মধ্যে কোনো সারবত্তা থাকবে না। যারা প্রায় 26,000 জনের চাকরি খেয়ে নেয় তারা চাকরি খেকো। গত কয়েকদিনের মতন আজও এই শব্দবন্ধে বিরোধীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন তারা মানব নয়, তারা দানব। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম, মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে, কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল, এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। পাল্টা আবার বাঁকুড়ার পাত্রসার থেকে নাম করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী, এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন যে এই বছরই 2024-এ রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। কি বলেছেন বিরোধী দলনেতা দেখুন। 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। ওর পিসি আর ভাইপো এই দুজনকে কি করি আপনি শুধু দেখুন। কদিন আগে পুরুলিয়ার পাড়ায় বলছিল, আমাকেই বলেছে, নাম ধরতে তো ভয় পায়, বলে বিরোধী দল পিসি ভাইপো বলে নাম বলে না, ভয়ে নাম বললে দেখে নেব। নাম বলে গেলাম, পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন। সম্ভবত গত পরশু মণিশঙ্কর বাবু মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার সারছিলেন, এবং তিনি বলছেন যে যতদিন আমি বেঁচে আছি, বাংলায় আছি, কেউ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তো শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন 26 পর্যন্ত যেতে হবে না, এই বছরে বিধানসভা ভোট হবে। এত পরিমাণে দুর্নীতি এই রাজ্যে শাসক দল করেছে শুভেন্দু অধিকারী বক্তব্য। এরা একদম রাজনীতিটার সঙ্গে আছে, মানে শেকড়ের সঙ্গে আছে। এরা খুব ইজিলি বলে দিতে পারে কখন ভোট হবে কখন ভোট হবে না। এটা নিয়ে আমি অত অভিজ্ঞ রাজনীতিবিদ নই যে বলে দিতে পারবো যে একটা সংবিধান দ্বারা একটা নির্বাচিত সরকার, সে টার্মটা কমপ্লিট হওয়ার আগেই মানে একজন বলে দিতে পারেন। কিভাবে বললো সেটা আমার জানা নেই, আমি বলতে পারি না। অতপর দেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষ চট করে এটা বলতে পারবেন না যে টার্মটা শেষ হওয়ার আগে ফেলে দেবে। আমি রাজনীতির কুকথার যে কথাগুলো হচ্ছিল, আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে কুকথাগুলোকে ইচ্ছাকৃতভাবে ওকে বলে। পরবর্তীকালে দেখলাম না, কেউ অনেকে আছে ইচ্ছাকৃতভাবে বলে না, কারণ বিকল্প শব্দের সন্ধান তাদের কাছে হয়তো নেই, সেই জন্যই সেটাকে তারা হয়তো ভাবে এটাই হয়তো ভালো কথা।
ফলে রাজনীতির সৌজন্যবোধ কে জিতবে দেখছেন, দেবের কথা তো উঠছিলাম কিছুক্ষণ আগে, দেখছিলেন কথা বলছিল তো ছেলেটা, এই যে কথাগুলো জেতা হারা তো কেউ না কেউ তো জিতবে, কেউ কেউ হারবে, এবং একটা গেম দুটোকে স্পোর্টিংলি নিতে হবে, তার জায়গায় এই ধরনের একটা কথা উঠছেন তো মুখ্যমন্ত্রী। একদম আমি এই কথাটার সঙ্গে একদম সহমত মনিদার সঙ্গে, যে রাজনীতিতে কুকথা। আমাদের রাজ্যে এমন এক সর্বশ্রেষ্ঠ নাট্যকার মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি কথার মাঝখানে মাঝে মাঝে 2 অক্ষর 4 অক্ষরের বলে ফেলেন। এবার সেগুলো নিয়ে মনিদার কি বক্তব্য সেটাও ওনার ক্লিয়ার করা দরকার। সেই কথাগুলো তো এখানে উচ্চারণ আমি করতে পারবো না। যারা 26,000 জনের চাকরি খেয়ে নেয় তারা হচ্ছে চাকরি খেকো, তারা হচ্ছে দানব। এ তো স্পষ্ট শুনলে ঠিক বলেছেন। ভাই তুমি তো নিজেই এই মানবটা হচ্ছে এই দানব, মানবের তুমি তো শুভেন্দুর দিকেই বলবে। আমি কিন্তু কারো নাম করে বলিনি, এই টালবাহানা আমি শুভেন্দু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলিনি। তুমি একটা আমি শুভেন্দু বা মমতার নাম করে বলিনি। আমি বলছি এরকম করে কি বাকি ডিবেটটা করব, তাহলে আমরা বলতে নাম করে বলিনি আমি, কিন্তু তুমি একটা শিক্ষিত ছেলে দ্রুত নাটকবাজি কথা বলছো। নাটকবার বলেছি, নাটকবাজি বলিনি। নাটকবাজি বললে বলে বেটার বিকল্প শব্দ আমি বিষয় থেকে সরে যাচ্ছি। আমি দেবাশিস সরকারের কাছে, দেবাশিস আমার প্রশ্নটা এটাই যে ধরুন যে 8,000 মতন অবৈধ নিয়োগ করেছে এসএসসি, একেবারে গতকাল সর্বোচ্চ আদালতে সেটা বলা হচ্ছে, সুপার নিউমারি পোস্ট তার অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। আচ্ছা, এই এসএসসি চাল কাপড়কে গতকালের আগে পর্যন্ত হাইকোর্টে আলাদা করলো না, তাহলে প্রশ্ন হচ্ছে যোগ্যরা যদি কোথাও বঞ্চিত বা নিজেদের বঞ্চিত বলে ভেবে থাকে তার দায় টাকা দায় তো একেবারেই নির্দিষ্ট হবে, দায় একেবারেই সংগঠিতভাবে এই রাজ্যের রাষ্ট্র ব্যবস্থায় মানুষ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে সেই দল তৃণমূল কংগ্রেস, যারা সরকার চালাচ্ছে, স্বাভাবিকভাবে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, এই যে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড কাউন্সিল, এইখান থেকে তো অপরাধটা হয়েছে। আমার কথা তো নয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ওয়াক কমিটি রিপোর্ট বারবার বলছে এটা একটা অর্গানাইজড ক্রাইম হয়েছে, এটা কোনো হঠাৎ করে একটা ছোট ভুল হয়ে যায়নি। এবং কত বড় সংগঠিত অপরাধ যে একটা ক্যাবিনেট, কত বড় স্পর্ধা, দুর্নীতিকে ভিত্তি করে কত বড় রাজনৈতিক স্পর্ধা, যে একটা সরকারের ক্যাবিনেট বসে সুপার নিউমারিয়া পোস্ট ক্রিয়েট করছে অযোগ্য ভিন্নভাবে যারা চাকরির মধ্যে ঢুকতে চাইছে তাদের জন্য। 1, 2 কতটা দুর্নীতিতে আপাদমস্তক চুবে রয়েছে, যে কলকাতা হাইকোর্টে বলছে 5,000 কিছু অযোগ্য, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে 8,000 কিছু অযোগ্য, তার উপর আবার সেই বিষয় নিয়ে একেবারে দেবাশিস সরকার প্রশ্ন তুলছেন যে কতটা দুর্নীতিতে নিমজ্জিত। আজকে এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরাসরি নাম না করে রাহুল গান্ধীর উদ্দেশ্য করে এবং কংগ্রেসকে উদ্দেশ্য করে। তিনি বলছেন টেম্পো ভর্তি করে করে কি আম্বানি আদানির থেকে বস্তা ভরে কোটি কোটি টাকা কংগ্রেসের দফতরে গিয়েছে নাকি? কি বলেছেন, কিভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে এবং কংগ্রেসকে, দেখুন। कि कांग्रेस के शहजादे पिछले 5 साल से एक ही माला जपते थे, 5 उद्योगपति, 5 उद्योगपति, 5 उद्योगपति। फिर धीरे धीरे कहने लगे अंबानी अडानी, अंबानी अडानी, अंबानी अडानी। 5 साल से। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये शाहजादे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है, क्या सौदा हुआ है? आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। আমার নিশ্চয়ই জিজ্ঞাসা থাকবে কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কি ডিল হয়েছে অভিষেক? কেন হঠাৎ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন যে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর আম্বানি আদানিতে বিজেপিকে আক্রমণ করা, প্রধানমন্ত্রীকে আক্রমণ করা রাহুল গান্ধী এবং কংগ্রেস সম্পূর্ণ বন্ধ করে দিল?
বন্দে ভারতের গল্পে শুনিয়ে ইলেকটোরাল বন্ড ভারত যে সরকার করেছে তাদের কাছ থেকে আমরা এগুলো শুনতে চাই না। কতগুলো পরিসংখ্যান দিয়ে দিই। 1 নম্বর, আম্বানিদের শেল কোম্পানি QWI কে কুইক সাপ্লাই চেন মাত্র 450 কোটি টাকা বিজেপিকে দিয়েছিল 2019-এর লোকসভা এবং হিমাচল প্রদেশের লোকসভা। এটা আমার তথ্য নয়, অলরেডি আছে পাবলিক ডোমেনে। 2, বেলস্পান কোম্পানি এবং এবিসি কোম্পানি আদানি শেল কোম্পানি অ্যারাউন্ড 60 কোটি টাকার মতো কাছাকাছি দিয়েছিল বিজেপিকে। এটা নাম্বার 2। এবার আসা যাক হচ্ছে যে এতদিন বাদে জীবনে প্রথমবার কেন নরেন্দ্র মোদী অভিযোগ করলো। এখন আইপিএল চলছে, তো আইপিএল এর সময় দেখবে যে কোনো একটা টিম যখন হাঁটতে শুরু করে না, তখন সেই টিম সবার আগে তার ফ্র্যাঞ্চাইজিকে দোষারোপ করে। এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সমস্যা। নরেন্দ্র মোদীর ফ্র্যাঞ্চাইজিকে দোষারোপ করছে। যে হ্যামলেটের ডায়লগ ছিল, এভরিথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, এখন পুরোটাই পচে গেছে। নরেন্দ্র মোদীর অবস্থা এখন সেই পচা জায়গাগুলো খুলে খুলে পচে। যা গুজরাটের নির্বাচন হয়েছে, হঠাৎ ভেতরের অন্তরাত্মা জেগে উঠেছে। এগুলো হবে আরো চতুর্থ পঞ্চম দফায় দেখবেন তাদের প্রতি এরকম গালাগালি দিতে শুরু করবে। হ্যাঁ অভিষেক, প্লিজ কন্টিনিউ। এইটাই হচ্ছে সমস্যা, এগুলো চলবে। নরেন্দ্র মোদী ওই যে বললাম, নরেন্দ্র মোদী এই বন্দে ভারত থেকে ইলেকটোরাল বন্ড ভারত করে দিয়েছেন। এইটাই হচ্ছে কি আসল বাস্তব। দেখতে থাকুন, পিকচার আমি বাকি আছে। পিয়ার সাইকোসিস 400 বলে 150 হবে না, এগুলো আরো বলবে। এটাকে ইংরেজিতে বলে ব্লাবারিং। 50টা হবে কংগ্রেসের, চলবে 50টা হবে কংগ্রেসের। না হলে মানে মোদী কি গ্যারান্টি থেকে শুরু করে কোথায় চলে এসেছে আজকে। না, কিন্তু আমার কাছে এখানে অভ্রর কাছে প্রশ্ন থাকবে। এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে এসেছিলেন এবং তিনি প্রচারে বলছেন যে হাফ সেঞ্চুরিও দেশে করতে পারবে না কংগ্রেস। আমি বলছি এইখানে তো কংগ্রেসের বক্তব্য আসলে যেটা বলছেন সেটা প্রধানমন্ত্রী নিজে বিশ্বাস করেন না, সেই কারণে ক্যাটেগরিক্যালি কংগ্রেসকে বেছে বেছে আক্রমণ করতে হচ্ছে। কংগ্রেস এতটাই সেলফ কনফিডেন্সে আঘাত পেয়েছে যে কংগ্রেসের একজন বিশাল বড় নেতা রাহুল গান্ধী এক জায়গা থেকে ভোটে লড়ে তারপর আবার দ্বিতীয় জায়গায় নমিনেশন ফাইল করেছেন। উনি বোধহয় শিওর হয়ে গেছেন যে যেখান থেকে আগে ভোটে লড়লেন ওখানে উনি হারবেন। কংগ্রেসের আরেকজন তাবড় নেতা লোকসভায় তো লড়লেনই না, উনি রাজ্যসভায় চলে গেলেন সোজা। না কিন্তু বড় বড় কথা আমি বলছি যখন নোটবন্দি হয়েছিল একটা কথা তো স্পষ্ট প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল যে কালো টাকার উপরে সার্জিক্যাল স্ট্রাইক। আজকে যখন প্রধানমন্ত্রী বলছেন তেলেঙ্গানাতে দাঁড়িয়ে যে বস্তা ভর্তি ভর্তি করে কালো টাকা নিয়ে যাওয়া হচ্ছে, আমার প্রশ্ন যে সেই কালো টাকাটা আসছে কোত্থেকে? আমার ক্যাটাগরিক্যাল প্রশ্ন, কি লাভ হলো নোটবন্দি করে? যে পরিষ্কার এরা তো ইলেকটোরাল বন্ড নিয়ে কথা বলছে, ইলেকটোরাল বন্ডে এরাও কিন্তু টাকা নিয়েছে, সব দল নিয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে ইলেকটোরাল বন্ড আইন হয়ে আসার আগে আমি যে 70 বলবেন একটা সময় দাঁড়ান, যে 70 বছর ইলেকশন হয়েছে সেই ইলেকশনের টাকাগুলো কোথা থেকে আসতো সেই উত্তর কংগ্রেস কি দেবে? না, কালো টাকাটা কোথা থেকে আসছে দিতে পারবে না। আর এই কংগ্রেসের জোট সঙ্গী খালি তো ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি, প্রধানমন্ত্রী বলছেন তার সঙ্গে ডিএল লটারি থেকে লটারিও 12 বার জিতেছে। অনুব্রত মণ্ডলের মেয়ে 4 বার জিতেছে, আরেকজন এমএলএর বউ জিতেছে ওই লটারি, আরেকজন এমএলএর শালিকা জিতেছে ওই লটারি। আরে বাবা বড় করতে এত চিল্লিও না, এত চিল্লিও না, পেশাদারি হয়ে যাবে। রবার্ট বাড্রা যিনি বড় কংগ্রেসের নেতা খালি নন, উনি কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি যাদের চামচাগিরি এরা করে তাদের ফ্যামিলি মেম্বার। এই রবার্ট বাড্রা এবার শুনুন দাদা, একটু ধৈর্য ধরুন। উনি পরিষ্কার ডিএলএফ ল্যান্ড গ্র্যাব কেসে অভিযুক্ত এবং ভিংরা কমিশন বলেছে উনি দোষ করেছেন, তারপর উনি সিবিআই ইডি তদন্ত পেশ করছেন। দেখুন, যখন প্রধানমন্ত্রী বলছেন যে বস্তা ভরে ভরে টাকা একেবারে টেম্পোতে করে কংগ্রেস দপ্তরে গিয়েছে কিনা, আমার মনে পড়ে যাচ্ছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই স্তূপীকৃত টাকা। হ্যাঁ, মণিশঙ্কর চট্টোপাধ্যায় যেটা বলতে যাচ্ছিলাম, দেখুন আমরা তো আইনের ব্যবসার সঙ্গে যুক্ত, অভিষেক খুব ভালোভাবেই বলছেন এবং এই সম্পর্কে কংগ্রেস সম্পর্কে ধারণাটা অনেক স্পষ্ট। আমি বলছি যে বার্ডেন অফ প্রুফ বলে একটা আইনে কথা আছে, মানে আমি যদি কাউকে চোর বলি আমারই পরে যে আমাকে প্রমাণ করতে হবে যে সে চোর। যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো এরকম কথা বলে না, তখন তাদের রাজনৈতিক নেতারা বলে
কোনো ইনফরমেশন দিন, কি করে বলছেন। আজকে প্রধানমন্ত্রী বলেছেন, তারা বলছে হ্যাঁ ঠিক বলেছে। আসলে কথাটা কি, আমার যেটা ধারণা উনি কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছেন। তেলেঙ্গানায় যেখানে শূন্য পাওয়াটা নিশ্চিত, তৃণমূল সমর্থক মহিলারা দারুণ কথা বললেন যে আইনের ব্যবসায় রয়েছেন। আমার জানা ছিল না আইনটা কবে থেকে ব্যবসা। প্রথমত এটা হয়তো তৃণমূল সেটা মনে করে আইনের ডোমেনটা ব্যবসা, ঠিক আছে, সেজন্য আজকে এই অবস্থা। আর দ্বিতীয়ত যে বার্ডেন অফ প্রুফের কথা বললেন না, অনেক ক্ষেত্রে কিন্তু যেমনি পিএমএলএ তে কিন্তু বার্ডেন অফ প্রুফটা রিভার্স বার্ডেন অফ প্রুফ হয়। এটাও নিশ্চয়ই মনে রাখবেন। আমার একই প্রশ্ন, তাহলে এজেন্সি করছে নাকি শুভময় মৈত্র? আমরা সময় শেষ। শুভময় মৈত্র, আমি অগ্রকে থামালাম। শুভময় দা, টেম্পোর ওপর সার্জিক্যাল স্ট্রাইক করার তো দরকার নেই। টেম্পোই করে টাকা গেলে পিএমএলএ বলে একটা দেশে আইন আছে, ফলে লোকজন ধরে ফেলা যায়। এবং প্রধানমন্ত্রীর কাছে যদি সেই খবরটুকু থাকে, একেবারেই দেব যেরকম হত্যাকাণ্ডের কথা বলছেন এবং এটারও একই বিষয়। দ্বিতীয় যে কথাটি বলতে হয়, গণতান্ত্রিক পরিকাঠামোর বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ অর্থাৎ শ্রমিক ক্যাপিটালিজম, এটা একেবারে মানুষের সামনে তুলে দিয়েছে কিন্তু বিজেপি। তারা নিজেরা নিজের নাক কেটে যাত্রাভঙ্গ করেছে। তারা ৬,০০০ কোটির উপরে, কংগ্রেস তৃণমূল ১,০০০ কোটির উপরে, কিন্তু গোটা দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে যে আর গোপনে টেম্পো করে টাকা নিতে হয় না। এনারা একেবারে বহুজাতিক সংস্থা এবং বিভিন্ন গোলমেলে সংস্থা থেকে টাকা নেন। এই প্রমাণ করে যে বিজেপি গোটা দেশের সামনে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, আমার মনে হয় এটা কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক প্রেক্ষিতে আরেকটু পরিষ্কার হবে। একেবারে দ্রুত দেবাশিস সরকার, আজকে যদি সিপিআইএম এর উদ্যোগে সুপ্রিম কোর্টে ইলেকট্রাল বন্ড নিয়ে মামলা না হতো, তাহলে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের এই ইলেকট্রাল বন্ডকে কেন্দ্র করে ১ নম্বর অবস্থানে কোটি কোটি টাকা কিভাবে পার্টি ফান্ডে নিয়েছে এই চিত্রটা সামনে আসতো এবং কেন্দ্র থেকে তার লাগাতার বিরোধিতা করা হয়েছে। অ্যাবসলিউটলি তাই। এবং যেটা একটা শুধু বলে নিই যে ভারতবর্ষের যে পুঁজিপতিরা তারা বিভিন্ন সময় রাজনীতিতে বিভিন্ন ধরনের অবস্থান নিয়ে থাকেন। আমি জানি না, ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু মাননীয় বর্তমান প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে যে আজকে উনি নিজের থেকে যেভাবে এই সমস্ত শিল্পপতিদের নাম সামনে নিয়ে এসে বলছে, তাতে মনে হচ্ছে কোথাও কি জমি আলগা হয়ে গেছে। অর্থাৎ জিতে আসার যে সংখ্যা ভারতীয় জনতা পার্টি করছে, নিশ্চিতভাবে তার থেকে কি মনে হচ্ছে আর মানুষ কি মনে করছে সেটা তো পরিষ্কার বোঝা যাবে ৪ তারিখে যখন ভোটের ফলাফল সামনে আসবে। আপাতত এই পর্যন্ত।